আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখব আমাদের কেনা ডোমেইন হোস্টিং কিভাবে সঠিক নিয়মে কানেক্ট করতে পারি এবং cPanel এর ব্যবহার। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা চলে আসবো আমাদের ডোমেইন হোস্টিং প্রোভাইডারদের ওয়েবসাইটে। আমার ক্ষেত্রে নেমচিপ, তাই আমি নেমচিপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য আমরা প্রথমে চলে আসবো অ্যাকাউন্ট, সেখান থেকে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর প্রথমত আমরা যা দেখছি তা হচ্ছে আমাদের ডোমেইন লিস্ট। এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি অথবা আমাদের লেফটে যে ডোমেইন লিস্ট মেনু আছে সেখানে আমরা ক্লিক করে আমাদের সবগুলো ডোমেইনকে আমরা দেখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ডোমেইনটাকে কিভাবে আমাদের হোস্টিংয়ের সাথে কানেক্ট করব। এটা ডোমেইন এবং হোস্টিং যদি একই প্রোভাইডার থেকে নেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি কানেক্ট হয়। তারপর আমরা এটাকে চেক করে দেখব যে আসলে আমাদের সঠিক নিয়মে কানেক্ট হচ্ছে কিনা। এজন্য আমরা কি করব, প্রথমে চলে আসব ম্যানেজ বাটনে। এখান থেকে দেখবো আমাদের ডোমেইন সিলেক্ট আছে কিনা। সেখান থেকে একটু স্ক্রল করে নিচে নামবো এবং নেম সার্ভারটা চেক করে নিব। নেম সার্ভারে আমরা অবশ্যই নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস দ্বিতীয় যে অপশনটি এটি আছে কিনা সেটি আমরা সিলেক্ট করে রাখবো। এরপর আমরা দেখব কিভাবে আমরা cPanel ব্যবহার করতে পারি। প্রথমত আমরা চলে আসবো আমাদের হোস্টিং লিস্টে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোস্টিং যেটা কেনা আছে সেটা। আমরা cPanel দুইভাবে অ্যাক্সেস করতে পারি। একটি হচ্ছে আমাদের যে হোস্টিং প্রোভাইডার আছে তাদের ড্যাশবোর্ড থেকে এবং অপরটি হচ্ছে ইউআরএল এর মাধ্যমে। আমরা প্রথমটা দেখি যে কিভাবে আমরা হোস্টিং প্রোভাইডারদের ড্যাশবোর্ড থেকে cPanel ব্যবহার করতে পারি। এ কারণে আমাদের যে হোস্টিংটা আছে তার রাইট কর্নারে গো টু cPanel এটাতে আমরা ক্লিক করব। সেখান থেকে আমাদেরকে cPanel এ নিয়ে এসেছে। এ পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা cPanel অ্যাক্সেস করতে পারি উইথ ইউআরএল। প্রথমে চলে আসবো আমাদের ওয়েবসাইটে এবং একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখবো cPanel এবং আমি এন্টার করছি। এখানে তারা আমাদেরকে বলছে আপনার একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেন। এটা কিন্তু নেমচিপের ইউজার নেম অথবা পাসওয়ার্ড নেই, এটা হচ্ছে আপনার ডেডিকেটেড cPanel এর জন্য পাসওয়ার্ড। তাই এটা আমরা কোথা থেকে পাবো এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমরা চলে আসবো আমাদের জিমেইলে এবং আপনারা যখন ডোমেইন হোস্টিং পারচেস করবেন তখন হোস্টিং পারচেস করার সাথে সাথেই আপনাদেরকে মেইলচিপ বা তাদের সার্ভিস প্রোভাইডাররা একটা মেইল পাঠাবে যেটাতে সবগুলো ইনক্লুড করা থাকবে। আমি সেখান থেকে আপনাকে দেখাচ্ছি আপনারা কিভাবে সেটাকে খুঁজে বের করবেন। এজন্য আমরা চলে আসবো আমাদের যে নেমচিপ হোস্টিং এর যে মেইলটা আছে এটাতে আমি ক্লিক করছি। করার পর এটা ঠিক নিচে একটা সেকশনে এগুলো দেওয়া আছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি cPanel ডিটেলস এবং এখানে ইউআরএল, cPanel ইউজার নেম এবং cPanel পাসওয়ার্ড দেওয়া আছে এবং আমরা চাইলে এই ইউআরএল ব্যবহার করেও cPanel এ যেতে পারি অথবা আমাদের ডোমেইনের পর /cPanel লিখেও আমরা যেতে পারি এবং এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড আর ইউজার নেম আমরা ব্যবহার করে আমরা এখানে লগ ইন করতে পারি এবং সাকসেসফুলি কিন্তু আমরা cPanel লগ ইন করতে পারলাম এবং এটা হচ্ছে cPanel এর ইন্টারফেস। এখান থেকে আপনারা অনেকগুলো কাজ ম্যানেজ করতে পারবেন এবং আপনাদের ওয়েবসাইটের ম্যাক্সিমাম কাজ কিন্তু এখান থেকেই ম্যানেজ হবে। তো এখান থেকে আমরা একটু এটার ওভারভিউ করি। এখান থেকে আমরা প্রথমত যেটা দেখতে পাচ্ছি সফটওয়্যার অ্যাপ ইনস্টলার। এখান থেকে আমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এর বাইরে আমরা ওয়েবসাইট বিল্ডার, এখান থেকে ওয়েবসাইট বিল্ড করতে পারি। নেমচিপের এসএসএল আমরা এখান থেকে ঠিক করতে পারবো। এর বাইরে যদি কখনো আমরা পাইথন বা ড্যাঙ্গো এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে সেট আপ করতে হলে সেটা সার্ভার আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। এর বাইরে আমরা যদি একটু নিচে স্ক্রল করি এই ফাইলসের আন্ডারে আমাদের ফাইল ম্যানেজার আছে, ইমেজ আছে এবং ডিরেক্টরি প্রাইভেসি অনেকগুলো বিষয় আছে। এখান থেকে আমরা ফাইল ম্যানেজার সম্পর্কে একটু জানবো যে ফাইল ম্যানেজার মূলত অনেকটা আমাদের কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে এমনটাই আমাদের ওয়েবসাইটে যে ফাইলগুলো যে ড্রাইভে থাকে সেই ফাইল ম্যানেজারটা। তো নর্মালি আমাদের সবগুলো ফাইল এরকম একটা ফাইল ম্যানেজারের ভিতরে public.html এই যে ফোল্ডারটা থাকে এর ভিতরে যে জিনিসটাই থাকবে সেই জিনিসটা আমাদের ওয়েবসাইটে দেখাবে। আমি যদি একটু আমাদের এই ওয়েবসাইট থেকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফাইল ম্যানেজারের public.html ফোল্ডারের ভিতরে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে ইন্ডেক্স আকারে দেওয়া আছে। তার মানে যেহেতু আমাদের একদম নতুন সাইট, কোনো কিছু এখনো এখানে আপলোড করা হয়নি তাই এমন দেখাচ্ছে, কিন্তু আমরা পরবর্তীতে যখনই ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো ফাইল এখানে রাখবো সেটাই কিন্তু এখানে শো করবে। এরপর আমরা আবার চলে আসতে আমাদের cPanel-এ এবং সেখান থেকে আমরা একটু যদি নিচে নামি এখানে ইমেলের অনেকগুলো বিষয় আছে। আপনাদের যে ডোমেইন আছে সেই ডোমেইনের আন্ডারে আপনারা বিভিন্ন ইমেল জেনারেট করতে পারেন এবং পরবর্তী কোনো ভিডিওতে আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর বাইরে আমাদের ডাটাবেজের ক্ষেত্রে আমরা যখন
ওয়ার্ডপ্রেস তৈরি করব সেটা কিন্তু MySQL ডাটাবেজের আন্ডারে থাকে। সেই ডাটাবেজগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি। আর আপনাদের যে নিজস্ব যে ডোমেইনটা আপনাদের কেনা আছে সেই ডোমেইনের যদি আপনারা কিছু সাবডোমেইন ব্যবহার করতে চান সেটা কিন্তু আমরা এখানকার ডোমেইন থেকে তৈরি করতে পারবো। সাবডোমেইন বলতে মূলত বোঝায় যে আপনার ডোমেইনের আন্ডারে আরও কিছু ডোমেইন আপনি বানাতে পারবেন। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি image.google.com অথবা drive.google.com। তার মানে হচ্ছে google.com এর কিছু সাবডোমেইন হচ্ছে এগুলো, এবং কতটি সাবডোমেইন আপনি ব্যবহার করতে পারবেন সেটি কিন্তু আপনার হোস্টিং প্যাকেজেই ইনক্লুড করা থাকে। এটা আপনারা চাইলে দেখতেও পারেন। আমরা যদি একটু উপরে আসি টপ রাইট কর্নারে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের কেনা হোস্টিং সার্ভারের আমরা কি পাচ্ছি, আমরা কতটুকু ইউজ করতে পারবো, আমাদের ডিস্ক কতটুকু ফাঁকা আছে, আমাদের কতটা ডাটাবেস থাকতে পারবে এবং ব্যান্ডউইথ কতটুকু আছে, আমরা কতটা অ্যাডেন ডোমেন্স নিতে পারবো। অ্যাডেন ডোমেন্স বলতে আপনারা একদম সম্পূর্ণ নতুন কয়টা ডোমেন্স নিতে পারবেন সেটা। এই যে সাবডোমেন আপনি কতটা তৈরি করতে পারবেন। আমাদের এই প্যাকেজে আমরা 30টা সাবডোমেন তৈরি করতে পারবো এবং আপনি 30টার আন্ডারে আলাদা আলাদা যে মেইল আছে মেইল অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারবেন। এর বাইরে আরও অনেকগুলো যেগুলো আছে এখানে আপনাদের সব পুরো ইউজেসটা দেখানো আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।